এবং আজকে আমরা একটা তিনটে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য উপস্থিত হয়েছি এবং মাননীয় আমাদের পার্টির স্পোকসপারসন শ্রী কুণাল ঘোষও রয়েছে। বিষয়টার প্রেক্ষাপটটা কি সেটা বোঝবার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে আপনারা একটি ছোট ভিডিও আছে, সেই ভিডিওটা আগে দেখে নিন, তারপর আমরা বলি। দাদা লাইটটা অফ করে সেই মাথার উপরে 11 পরে উড়ে এসে উড়ে বসা ওয়াইলামুল্লাহ ভাইপো ব্যানার্জি নামটা বলছে তো তোমরা আমার নাম বলে না, তোর নাম বলবে কেন? কেউ তা সাধু তো একটাই পরিচয় মিছিল ভাইপো। আমাকে আক্রমণ করতে গেছিল দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দিয়েছি, আর দীপক ঘোষের বই দুটো কি নাম বলে নিয়েছে, বলছি বাবার নাম তো অমিত ব্যানার্জি রঞ্জিত ঘোষ। আরেকবার চালাবেন, আরেকবার সেই মাথার উপরে 11 পরে উড়ে এসে উড়ে বসা ওয়াইলামুল্লাহ ভাইপো ব্যানার্জি নামটা বলছে তো তোমরা আমার নাম বলে না, তোর নাম বলবে কেন? কেউ তা সাধু তো একটাই পরিচয় মিছিল ভাইপো। আমাকে আক্রমণ করতে গেছিল দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দিয়েছি, আর দীপক ঘোষের বই দুটো কি নাম বলে নিয়েছে, বলছি বাবার নাম তো অমিত ব্যানার্জি রঞ্জিত ঘোষ। সুতরাং আপনারা দেখেছেন যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী। আজকে এখানে একজন বিধায়ক, মন্ত্রী, দলীয় স্পোকসম্যান হিসেবে নয়, আমি একজন মা হিসেবে এসেছি। সামনে দুর্গাপুজো, মা আসছেন, মা তার সন্তানদের নিয়ে আসবেন। সারা বছর পশ্চিম বাংলায় আমরা মায়ের পুজো করি। আজকে সেই জায়গায় আমরা কি দেখছি? একটি মাকে আঘাত পৌঁছানো হচ্ছে, একটি মাকে অপমান করা হচ্ছে তার সম্বন্ধে, তার সন্তান সম্বন্ধে কি বলতে গিয়ে বংশ পরিচয়, পিতৃ পরিচয় নিয়ে শুভেন্দু অধিকারী এই যে ভিডিওটা আপনারা দেখছেন, তিনি তার বক্তব্য রেখেছেন। একজন মা হিসেবে, এই পার্টির সদস্য হিসেবে আমরা প্রত্যেকেই আজকে ক্ষুব্ধ এবং অপমানিত। জানেন তো, রাজনীতি এটা নয়, রাজনীতির সংজ্ঞা কিংবা ব্যাখ্যা এটা নয়। রাজনীতি করতে গেলে কিছু শিষ্টাচার, কিছু শালীনতা থাকে, কিছু ভদ্রতা থাকে, সম্পর্কের একটা পবিত্রতা থাকে। আমি কি ধরে নেব যে যিনি এই উক্তিগুলো করেছে তিনি মানসিকভাবে বিপর্যয় কিংবা মানসিকভাবে তার ভারসাম্য হারিয়েছে? তাহলে একজন ডাক্তার হিসেবে বলি, আজকের দিনে এটা নিয়ে চিকিৎসার অনেকগুলো উপায় রয়েছে। কিন্তু আমি যদি বলি যে আমি আজকে পাবলিক লাইফে আছি, আমি জনমানুষের সেবার জন্য এসেছি, আমি নির্বাচিত হয়েছি মানুষ দ্বারা, তাহলে আমায় বুঝতে হবে যে আমি পাবলিক সার্ভিস করতে এসেছি। সেখানে আমার মত না মিলতে পারে অনেকের সঙ্গে, কোন দলের সঙ্গে, দলের একটা ব্যক্তির সঙ্গে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এইভাবে এই তল্লানিতে গিয়ে রাজনীতিটাকে নামাবেন না। এটা রাজনীতি নয়। তাহলে আপনি অন্য কোথাও সরে দাঁড়ান এবং অন্য জগতে চলে যান। আমরা রাজনীতি করি, আমরা এইভাবে কোন ব্যক্তিকে যদি মনে হয় অপমান করছি, তাহলে আমি মনে করছি আমি নিজেও অপমানিত। আজকে আমাদের সারা ভারতবর্ষের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, মানুষের অনেক প্রিয়, একটি কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ, মায়ের সন্তান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পিতৃ পরিচয় নিয়ে যে প্রশ্নটা তুলেছেন শুভেন্দু অধিকারী, তার দায়িত্ব
তার দায়িত্ব জ্ঞানহীনতা, এই অপমান, এইটার জবাব তাকে দিতে হবে। আজকে আমি বলি যে পশ্চিম বাংলার এটা কিন্তু কালচার নয়। পশ্চিম বাংলায় এই সমস্ত উক্তি, ভাবনা চিন্তা কিন্তু জায়গা নয়। এটা তার নেতা, যিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, যিনি নারী শক্তির কথা সকালে বলেন আর সন্ধ্যাবেলায় নারী ধর্ষকদের ছেড়ে দেন, এটা তাদের ভাবনা চিন্তা হতে পারে। নারী শক্তিকে অপমান করা, নারীকে অপমান করা, নারীর অবক্ষয়ের কথা বলা, একটা মাকে অপমান করা, দেবীকে অপমান করা, আজকে তিনি আমাদের সন্তানের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে অপমান করা হয়েছে, তীব্র, আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কি করে একটা মানুষ এতটা তার মানসিকতা বিকৃত হতে পারে। আমরা জানি তিনি ফেল্ড, একবারই অসফল, তিনি দুর্নীতিগ্রস্ত, তিনি রাজনীতিতে জায়গা করে উঠতে পারছেন না। এই সমস্ত কথা আমরা রাজনীতি স্তর থেকে বলবো, লোডশেডিং এর কথা বলবো, কিভাবে জয় হচ্ছে সেটা সবটাই শুনেছেন, সবটাই আমরা বলতে পারি। তীরটা করেছেন যে সস্তা মনে করছে যারা হাততালি দিচ্ছেন, আজকে তাদেরকেও আমরা ধিক্কার জানাই। এটা পশ্চিম বাংলার রাজনীতি কিংবা পশ্চিম বাংলার কালচার নয়, এটাকে এখানে আমদানি করা যাবে না। পশ্চিম বাংলার মানুষ এটাকে সমর্থন করে না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যা বক্তব্য তিনি রেখেছেন, সেটা নিয়ে তার দল বলবেন, তিনি বলবেন, আর কি বলবেন আমরা জানি না। আমরা ক্ষুব্ধ, অপমানিত এবং যথেষ্টভাবে বিব্রত। এই ডেরোগেটরি স্টেটমেন্ট অত্যন্ত অপমানকর। বুঝতে পারছি না যে এরা আজকে এদেরকে উপদেশ দিতে হবে, আমাদের উপদেশ তাদেরকে নিতে হবে যে রাজনীতির ব্যাখ্যা নয় এটা, এটাকে রাজনীতি বলে না, এটাকে সমাজনীতিও বলে না। এটা পশ্চিম বাংলার শিষ্টাচারের মধ্যে পড়ে না, পশ্চিম বাংলার ঐতিহ্য সংস্কৃতির মধ্যে নেই এটা। এই প্রতিবাদ আমরা জানিয়ে রাখলাম আপনাদের মাধ্যমে। এই প্রতিবাদ আপনাদের মাধ্যমে আপনারা জানান দিন যে কাদেরকে নির্বাচিত করছে। এরা মা বোনেদের অপমান করে, যার সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছি না, যাকে দমানো যাচ্ছে না, কমানো যাচ্ছে না। আজকে এই জায়গায় তুমি দাঁড়িয়েছো, তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছো। আমি জানি না আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন, তিনি কি পদক্ষেপ নেবেন, কিন্তু আজকে আমরা মায়েরা, বোনেরা, আমরা একেবারেই যেটাকে বলে চরম লাঞ্ছিত এবং বলতে গেলে সত্যি এতটাই অপমানিত যে একই সময় আমি বুঝতে পারছি না যে এই উক্তিগুলো খণ্ডন করব। এইটার পশ্চিম বাংলার কোনো জায়গা নেই। পশ্চিম বাংলার মা বোনেরা একসঙ্গে একত্রিত হন, রাজনীতি এক জায়গা। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী গতকালকে যে বক্তব্য রেখেছেন, আগামী দিন কি করে তিনি এইগুলো থেকে বিরত থাকবেন সেটা দেখে নিতে হবে, মা বোনেরা সেটা দেখবেন। এটাই আমার বলার ছিল। দেখুন, যে বিষয়টা ডক্টর পাঁজা খুব স্পষ্টভাবে বলেছেন, আমাদের বক্তব্য হচ্ছে রাজনীতিতে বিরোধিতা থাকবে, তীব্র বিরোধিতা থাকবে, কিন্তু সেটা যদি এইভাবে এসে পিতৃ পরিচয় তুলে লক্ষ্যবস্তুকে আক্রমণ করা হয়, এ তো অভিষেককে যে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে এখানকার নেতারা, সেটা তো স্পষ্ট। 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি অভিষেক 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 কুৎসিত আক্রমণ, এবং তারপর সেটি করতে করতে তারা, আমি একটু জায়গাটা বদল করে নিচ্ছি, তো তারা যেটা করলেন যে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় থেকে আমরা দেখেছি যে
মমতাদির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। সেটা করতে করতে যে জায়গায় এলো, আরে অভিষেক বড় নেতা, নিজেকে তৈরি করছে, কিন্তু বয়সে তো সে আমাদের থেকে অনেক ছোট। এটা কি হচ্ছে? একটি ছেলেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই যে সভা, এটা বিজেপির কালচার বলে এই সভাটা সম্ভব, যে একটি ছেলের পিতৃ পরিচয় তুলে এই ধরনের নিম্ন রুচির একটা মন্তব্য, এবং তাতে যারা হাততালি দিচ্ছেন তাদেরও বোধহয় এই ধরনের কোন মানসিকতা। অভিষেকের দোষ কি? অভিষেকের দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আরে ডাক্তারের ছেলে ডাক্তার হয় সেটা দোষের, উকিলের ছেলে উকিল হলে সেটা দোষের, শিক্ষিকার মেয়ে শিক্ষিকা হলে সেটা দোষের। যদি সে নিজেকে গ্রুম করে তৈরি করে, এত ভালো কাজ করছে, ডায়মন্ড হারবারের মতো বাড়ির থেকে কত দূর একটা কেন্দ্রে গিয়ে কাজ করছে, বারবার নির্বাচিত হচ্ছে, আর কে বলছে? সে তো একটা, সেও তো সেই দেখা যাবে অধিকারী পরিবার থেকে এসছে। অভিষেককে কেন এত হিংসা? অভিষেক তো যে বলছে তার থেকে বয়সে এত ছোট, 15, 16, 17 বছরের ছোট, তাতেই অভিষেককে নিয়ে পা কাঁপছে। 15 বছর পর অভিষেককে দেখলে কি করবে? কি বলছে? অভিষেক তো ওদের থেকে 15, 16, 17 বছরের ছোট, তাকেও সময় দিন। শিশির বাবুর মেজ ছেলে যখন রাজনীতিতে নেমেছিলেন, তারপরে তো প্রায় 23, 24, 25 বছর হয়ে গিয়েছে, 26, 27 বছর হয়ে গিয়েছে। তারপর এত বড় বড় কথা কিসের? অভিষেককে আরো একটু সময় দিন। এখনই সে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সারা বাংলা জুড়ে তার জনপ্রিয়তা। আমার পরিষ্কার কথা, রাজনীতিতে আক্রমণ প্রতি আক্রমণ থাকবে, 100 বার থাকবে। আমরা বিজেপিকে বলবো, বিজেপি আমাদের বলবে, অন্যান্য সবাই যারা যা বলার বলুক, কিন্তু এই 2021-এর ঠিক আগে যে দলবন্ধুরা হঠাৎ দল বদল করলো, তার মধ্যে একজন যিনি তৃণমূলের সব থেকে বেশি ক্ষমতায় ছিলেন, সব থেকে বেশি ক্ষমতা, মন্ত্রী, একাধিক দপ্তর, সাংসদ, বিধায়ক, যিনি সিবিআই ইডি থেকে বাঁচতে গেলেন, তিনি কিন্তু এই ব্যক্তি আক্রমণ, উৎসাহ, নোংরামিটা তিনি শুরু করলেন এবং বিজেপিটাকে একটা ব্যক্তিগত আক্রোশের মঞ্চে পরিণত করলেন। নিশ্চয়ই আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনারা বিরোধী দল, আপনারা বলবেন, আপনাদের বাকি নেতারাও বলেন। আবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের যা যা আমাদের অপছন্দ, আমরা নিশ্চয়ই বলবো। আমরা দুর্নীতির অভিযোগ তুলবই কেন্দ্রের বিরুদ্ধে। আপনাদের যা মানুষের কাছে যদি তোলা তুলুন, আমরা উন্নয়নের কথা বলবো, আপনাদের উত্তর হলে দেবেন। কিন্তু তাই বলে নাবতে 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 বিভিন্ন বিশ্লেষণ যেতে 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 যেতে, এবং কিছু ক্ষেত্রে আমাদের সেটা কমব্যাট করতে গিয়ে এই প্রতিযোগিতাটা ঠিক না, উন্নয়নের প্রতিযোগিতা হোক। এবং শেষে দেখছি একটা তরুণ নেতা, তার বাবা নিয়ে কথা বলা হচ্ছে, এটা তার মাকেও অপমান। এটা আমরা কোথায় নামছি? একটা ছেলেকে রুখতে না পেরে নরেন্দ্র মোদী এসে আরম্ভ করেছিলেন, ও দিদি, একজন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান, অসভ্যতা। তার জবাব ভরপুর বাংলার মানুষ দিয়ে দিয়েছে। এখন এটা কি হচ্ছে? একটা দলের কর্মী সভা, অভিষেক, তার বাবা মা যাদের আমরা দীর্ঘদিন চিনি, বাবার পরিচয় নিয়ে ছেলেটিকে এইভাবে আক্রমণ, রাজনীতি করতে এসে নানা আক্রমণের মুখে পড়ছে। কিন্তু এতটা নিচে নামতে হবে? দিলীপ ঘোষ সমর্থন করেন, লকেট চ্যাটার্জি সমর্থন করেন, যারা বিজেপির নেতা মন্ত্রী রয়েছেন, কথা ঘুরবেন না। বাবা তুলে কথা বলা, পিতৃ পরিচয় নিয়ে
প্রশ্ন তোলা সমর্থন করেন। ব্যক্তিগত আক্রমণে যদি যেতে হয়, আমাদের কাছেও কিন্তু তার রসদ বা উপাদানের কোনো অভাব নেই, কিন্তু আমরা বারবার বলছি করবেন না, করবেন না। রাজনীতিটা রাজনীতির ইস্যুতে হোক, সবসময় বিশেষণ প্রয়োগ, সবসময় ইস্যু থেকে সরে আগে অন্যভাবে মেলাইন করার চেষ্টা। আরে আপনাদের তো এজেন্সি রয়েছে, কারুর গায়ে একটা লাগিয়ে দিচ্ছেন, তারপরে বিশেষণ, এবং শেষে অভিষেক। কত বয়স? 35। শুভেন্দু কত বয়স? আমার থেকে বছর দুয়েকের ছোট, হয়তো 52-53। বাবা মা তুলে কথা, তুমি দুটো নাম বলছো। তাহলে অভিষেকের বাবা মাকে আমরা কেউ চিনি না? আমরা সবাই চিনি। এই রাজনীতিটা একটা দেউলিয়া রাজনীতিতে নিয়ে যাচ্ছে বিজেপি, যত ব্যর্থ হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তাকে মোকাবিলা করতে পারছে না, ঠেকাতে যাচ্ছে দিল্লির জেঠুদের গিয়ে বলছে আরে পাঠাও, এজেন্সি পাঠাও ওকে। এজেন্সি ঘর থেকে বেরিয়ে মাথা উঁচু করে প্রেস কনফারেন্স করছে, হতাশা বেরিয়ে যাচ্ছে বিরোধীদের। শেষ পর্যন্ত মানে আমরাই তো এটা বিস্মিত যে তরুণ তুর্কি নেতা, তাকে কি শেষে বাবা মাকে অপমান করা হচ্ছে। এটা এই সংস্কৃতি আমরা তীব্র নিন্দা করছি। অভিষেক কি পদক্ষেপ নেবে তার বিষয়, কিন্তু আমরা বলছি ব্যক্তিগত আক্রমণের রাজনীতি যদি কেউ করতে চান, পরে আমাদের কেউ দোষ দেবেন না, কিন্তু আমরা উন্নয়নের রাজনীতিতে থাকতে চাই। আমরা রাজনীতির ইস্যুতে রাজনীতি হোক, শাসকের বক্তব্য এক হবে, সরকার পক্ষের বক্তব্য এক হবে, বিরোধীদের বক্তব্য এক হবে। এটা তো সংসদীয় গণতন্ত্রের স্বাভাবিক। কেন্দ্রের ক্ষেত্র প্রযোজ্য, রাজ্যের ক্ষেত্র প্রযোজ্য। কিন্তু সেখানে যদি আমরা ইস্যুতে পাল্লা দিতে না পেরে একেবারে ব্যক্তিগত স্তরে যেতে চাই, এবং প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপির কোন এক, যার কথা বলছি, আপনি কোন অপ্রিয় প্রশ্ন করবেন, সাংবাদিকদেরও সঙ্গে সঙ্গে আপনি কার, আপনি অমুক বলে একটি শব্দ, আপনি কি তাদের, যান ওই করুন। এটা কি, কেন, কিসের জন্য? প্রশ্ন করলে সাংবাদিকরা খারাপ, বিরোধী যুব নেতাকে হিংসা পাল্লা দিতে পারে না, তার পিতৃ পরিচয় তুলে হচ্ছে। তো সুতরাং এবার আমরা যদি কেউ খারাপ মুখ খুলে ফেলি, তখন নীতি কথা কেউ যেন শেখাতে আসবেন না। কিন্তু আমার বক্তব্য, নিশ্চয়ই শাসক দল থাকবে, বিরোধী দল থাকবে, তর্ক হবে, যুক্তির লড়াই হবে, ইস্যুর লড়াই হবে, কিন্তু অভিষেককে যেভাবে পিতৃ পরিচয় তুলে, এটা বাংলার যে কোনো বাবা মা, যে কোনো নারী পুরুষ, যে কোনো সুস্থ রাজনৈতিক কর্মী, যে কোনো সুস্থ পরিবার এই কুৎসিত, অশালীন, কুরুচিকর, নিম্নরুচি রাজনীতিটা এই পর্যায়ে বোধহয় কোনো অবস্থায় যেতে দেওয়া উচিত নয়। আমরা সংবাদ মাধ্যমের আপনাদের ধন্যবাদ, আপনারা এসেছেন। ডক্টর পাঁজা ছিলেন বিধানসভায় আরেকটি জরুরি কাজ, ফলে উনি ওনার বক্তব্য রেখেই বেরিয়ে গেছেন। আমরা আপনাদের মধ্যে দিয়ে মাধ্যমে আমরা এইটাই মানুষকে বলতে চাইছি, এবার যদি ধারাবাহিক কেউ চালাতে থাকে, তাহলে তার ধারাবাহিক উত্তরও যাবে। কখন যেন কেউ এইসব ধরনের নীতি কথা তখন আমরা সহ্য করতে যাব না, কিন্তু আমরা চাই না। কারণ ওই ধরনের ভাষা আমরা প্রয়োগ করতে গেলে 10 বার ভাবতে হবে, পারবো না। যদি অমুক আমার শত্রু হয়, আমি তাকে নানাভাবে আক্রমণ করতে পারি, কিন্তু তার আমি বাবা মা, জন্মদাতা জন্মদাত্রীকে নিয়ে প্রশ্ন, এবং সেটা এক গাদা কুরুচিকর অসভ্য লোক তাকে হাততালি দিচ্ছে, জনা 30-40 লোক। এটা কোন কালচার? এটা বাংলা? এর নাম রাজনীতি? রাজনীতি করতে গেলে পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ সহ্য করতে হবে? হয়, হতে পারে কখনো। আমরা আপনাদের মাধ্যমে পরিষ্কার বলতে চাইছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর নিন্দা শুধু করছে না, আমরা বলছি ব্যক্তি আক্রমণ নয়,
আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না, আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আপনারা গত 20 সালের ডিসেম্বর মাস থেকে যে কুৎসিত ব্যক্তি আক্রমণের বিশেষণ দিয়ে দিয়ে কথা শুরু করেছেন, কিছু ক্ষেত্রে আমাদেরও পাল্টা দিতে হয়েছে। কিন্তু ইস্যু থেকে সরে গিয়ে যদি বিরোধীরা কুৎসিত আক্রমণ করেন এবং শাসক পক্ষকেও উত্তর দিতে হয়, এটা বাঞ্ছনীয় নয়। আমরা চাই ব্যক্তি আক্রমণের রাজনীতিটা বন্ধ হোক, ইস্যুতে হোক, এবং অভিষেককে পিতৃ পরিচয় তুলে যেভাবে তার বাবা মাকে অপমান করা হলো, এই ক্ষমাহীন অপরাধ বাংলার মায়েরা, বোনেরা, বাংলার প্রতিটি মানুষ, আপনারা এর বিচার করুন। বলছি, আপনাদের একজন বিধায়ক খড়গপুরের হুমায়ুন কবির, তিনি সরাসরি অভিযোগ করছেন যে সেখানকার এসপি তৃণমূলের একাংশ এবং বিজেপির মদতে চলছে, এবং ওসির বিরুদ্ধেও একাধিক অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলছেন? আমরা এটা শুনেছি, যেটা আমরা খোঁজ নিচ্ছি ওখানে কি হয়েছে। মানে কিছু ক্ষেত্রে বিধায়কের যদি কোনো বক্তব্য থাকে, এইভাবে প্রকাশ্যে না বলে যখন চিঠি দিয়েছেন, তাহলে চিঠির উত্তর আসা, মুখ্যমন্ত্রীর নজরে আসা বিষয়টা মুখ্যমন্ত্রী কি করছেন সেটা পর্যবেক্ষণ করে নিয়ে দলের মধ্যে আলোচনা আমি করে নেওয়াটা বোধহয় উচিত ছিল। কিন্তু তা সত্ত্বেও দল ওখানে কি হয়েছে, কি বক্তব্য, সেগুলো খোঁজ নিচ্ছে। আজ আমরা এই মুহূর্তে এই পর্যন্তই বলছি। বাকি অভিষেক কি করছেন বা অভিষেক কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, এটা আমরা এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলছি না। আমরা খোলাখুলিভাবেই বলছি যে রাজনীতিটা নামতে নামতে যদি মানে পিতৃ পরিচয়, এটা একটা বাচ্চা ছেলেকে রুখতে পারছে না, সে এত গ্রুম করেছে, সে যে যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে, আমাদের থেকে 15, 16, 17, 18 বছরের ছোট নেতৃত্বে প্রতিষ্ঠা করছে, হিংসায় জ্বলে মরছে। আরে ভাই, তুমি তো 25-30 বছর রাজনীতি করেছো, তোমার বাবার ছায়া করেছো, দিদির ছায়া করেছো। আরে এই ছেলেটিকে সময় দাও, আর কটা বছর বাদে তো ওর দিকে তাকাতে গেলে চোখ ধাঁধিয়ে যাবে। বিরোধীদের একাংশের বক্তব্য যে বিদ্যুৎ আগে তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে নাম না করে তার বিরোধীদের কোন অংশ, বিরোধীদের অংশ বলে আপনাদের প্রশ্ন শুনবো না, নাম করে বলুন কোন অংশ, বেশ কিছু মন্তব্য করা হয়েছে। কোন অংশ নাম বলুন না, আপনার কি, আপনি তো মিডিয়া, একাংশ বলছেন কেন, নাম বলে বলুন। আপনি নাম বলে বলুন যে আপনি এই কথা বলেছেন, অমুক নেতা বলছে। একাংশ বলে আপনার প্রশ্ন আমায় চাপিয়ে দেবেন না, বলুন না। বেশ, আমার প্রশ্ন বলে আমি আপনাকে বেশ করছি, তাহলে না একাংশটাকে বলে দিচ্ছি, একাংশটা ক্লিয়ার করুন। কদিন আগে আপনি একাংশটা ক্লিয়ার করুন। আপনি বলেছেন বিরোধীদের একাংশ, আপনি নাম বলুন। আপনি আমায় প্রশ্ন করেছেন বিরোধীদের একাংশ বলছে, আপনি এক্ষুনি এটা ক্লারিফাই করুন, আমি উত্তর দেবো। আপনি ক্লারিফাই করুন। আপনারা বিরোধীদের একাংশ বলে নিজেদের মন করা প্রশ্ন চালাবেন, আর আমরা বসে বসে উত্তর দেবো, দুটো একসঙ্গে হবে না। আপনি যে স্কুলে পড়ছেন ওটার আমি প্রিন্সিপাল ছিলাম। আপনি ক্লারিফাই করুন, বিরোধীদের একাংশ কোন, আমি উত্তর দেবো, আই এম রেডি। আপনি বলুন না বিরোধীদের একাংশকে। বিজেপি তরফ থেকে বলা হয়েছে একাংশ বলছেন কেন? তাহলে বিজেপির কোন অংশ? দিলীপ বিজেপি না সুকান্ত বিজেপি? বলুন, আপনি তো একাংশ বলেছেন। বিজেপি নিয়ে যদি কথা বলেন, তাহলে বিজেপি তরফ থেকে দিলীপ ঘোষও আজকে অনেক কিছু বলুন, সেগুলো জিজ্ঞেস করুন। একাংশ করছেন কেন? দিলীপ ঘোষের আজকে ভাঙিয়ে বলে তৃণমূল কংগ্রেস সমস্ত দাদাগিরি শেষ, গোয়ালে ঢুকে গেছে, রাস্তায় আন্দোলন নেই, কে কখন ঢুকে যাবে ঠিক নেই, মেজরিটি আছে, তাই বিধানসভায় প্রস্তাব পাস করা হয়, তাতে কি যায় আসে? গণতন্ত্র অপমানিত। এবং দিলীপ ঘোষ তার কথা বলেছেন। এখানে বিধানসভা ভোট হয়েছে 1-1.5 বছর আগে, তো সেখানে তো একবার দেখা গেছে কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, 8 দফা ভোট, তো তাতে তো রেজাল্ট এসেছে, মানুষই ভোট দিয়েছে। তো সুতরাং ভোটে হারার পর উনি নতুন করে আর কি কথা বলবেন এগুলো? ওনাদের তো দৌড় ওইটুকুই যে ওনাকেও সভাপতি পদ থেকে সরিয়ে দিল, আর কথায় কথায় দিল্লি গিয়ে দিল্লি দেখানো, দিল্লির এজেন্সি, দিল্লির হস্তক্ষেপ, এর উপরে তো দাঁড়িয়ে আছে। বাংলার মানুষের উপর ভরসা করে দেখুন না, তাদের তো রেজাল্ট কি সব দেখাই যাচ্ছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা দেখা যাচ্ছে গভর্নর সুনীল ছেত্রীকে সরিয়ে দিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ছবি তুলছেন। তো রাজ্যপালের মনে হয়েছে উনি ছবিতে ঢেকে যাচ্ছেন, সুনীল ছেত্রীর মতো তারকা ফুটবলার তিনি সামনে চলে গেছেন,
তো ওনার মনে হয়েছে ওনার দিক থেকে যে সুনীল ছেত্রীকে সরিয়ে দিয়ে ওনার থাকা উচিত। এবার আমরা সেটা একমত নই, আমরা মনে করি হয়তো যে না থাকা উচিত। আবার রাজ্যপাল, তিনিও একটা রাজ্যের রাজ্যপাল, তিনি ফ্রেমে ভালোভাবে থাকতে চেয়েছেন, তার মুখটা যাতে দেখা যায় সেই জন্য সুনীল ছেত্রীকে সরিয়েছেন। এটা সম্পূর্ণ তার বিষয়। এদের কি মত? সুকান্ত বলছে পুজোর পরে চোর ধরো জেল ভরো আন্দোলন করবে সারা রাজ্য। করুন না, শুরুটা হোক। এই সিবিআই এর এফআইআর নেন শুভেন্দু অধিকারীকে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সিবিআই এর যে মামলায় এফআইআর নেম হিসেবে ববি হাকিম বা সুব্রত মুখার্জির মতো মন্ত্রীর বাড়িতে সিবিআই গিয়ে অ্যারেস্ট করে এনেছিল, তো সেম মামলা, সেম ভিডিও ফুটেজ, সেম কেস, নারদ কেলেঙ্কারি, সিবিআই এর এফআইআর নেম, সুকান্ত যদি 14 জেল ভর হয় তো শুভেন্দুকে দিয়ে ওরা শুরু করুক, কোনো অসুবিধা নেই। টিচারগড়ে বোমা নিয়ে দিলীপ ঘোষ বলেছেন চাকরি নেই, তার জন্য যুবক যুবতীরা বোমার কাজ করছে। সারা ভারতবর্ষে চাকরি নেই, সারা ভারতবর্ষে চাকরি নেই। দিলীপ ঘোষকে বলুন 2014 সালে নরেন্দ্র মোদীর স্লোগান ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, তো 8 বছরে 16 কোটি বেকার হয়, তো সেটা 16 কোটি চাকরির কথা হয়। তো 16 কোটি চাকরিটা কোথায়? 16 কোটি চাকরি কই, উল্টে আরো 16 কোটি তো বেকার হয়েছে। তো সুতরাং এটা কোনো বিষয় নয়। ওখানে পার্টিকুলারলি বিজেপি দু একটা গ্রুপ অশান্তি করার দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, অনেক কমিয়েছে পুলিশ প্রশাসন, যেটুকু রয়েছে ওরা চায় 2-4টে খারাপ ঘটনা ঘটিয়ে সেটাকে খবরের শিরোনামে রাখতে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তাপস রায় গতকাল যে বিরোধীদের বার্তা দিয়েছে সেখানে বলছেন যে পুলিশ নেতাদের হয়ে কাজ করবে না, পুলিশ নিজের আইন ল মেনে কাজ করবে। এই বিধায়কের বলে এই ধরনের বার্তা কি বলবেন? কি বলবো, ভালো কথা বলেছে। তাপস রায় যদি বলে থাকেন, আপনি যা দেখলেন আমায় প্রশ্ন করলেন, তৃণমূলের একজন বিধায়ক তাপস রায়ের মতো নেতা যদি বলেন যে পুলিশ নিরপেক্ষভাবেই কাজ করে এবং করবে, সেটা তো তৃণমূলেরই বক্তব্য। তিনি তো খারাপ কিছু বলেন, তার মানে তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, পুলিশ নিরপেক্ষ, তো বোঝাই যাচ্ছে। তাহলে কি নতুন করে মনে করিয়ে দেওয়ার একটা প্রবণতা? কোনো কিছুই না। আপনি যে যখন বাড়ি থেকে বেরোন, আপনার মা প্রত্যেকদিনই আপনাকে বলেন সাবধানে যাস, তার মানে কি আপনি কোনোদিন সাবধানে না গিয়ে হাঁটবেন? নাকি ওটা নতুন করে মনে করাতে হবে? ওটা স্বাভাবিক ব্যাপার। যে কোনো জায়গায় যখন কোনো সিনিয়র লোকেরা বলেন, সবাই এটা বলে থাকে। দিলীপ ঘোষ আজকে বলেছেন যে ডেঙ্গি নিয়ে শুধু পুরসভা নয়, সারা রাজ্য জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত চলছে, বড় বড় ইস্যু চলে আসছে, আপনাদের নজর ঘুরে যাচ্ছে, মেয়রও চেপে যাচ্ছেন বিষয়টা, এটা গভীর সমস্যা, দরকারে কেন্দ্রের সাহায্য। ও গোটা ব্যাপারটাই একটা কেন্দ্র ব্যাপারটা করে দিক, মানে সমস্ত বিষয় যদি কেন্দ্র, মানে গোটাটা একটা দল, তাদের নেতারা গোটাটাই তাদের দিল্লির কাকা জ্যাঠাদের উপর দাঁড়িয়ে একটা রাজনীতি করছে। কিছু হলে কেন্দ্র, কিছু হলে কেন্দ্রের নির্বাচন কমিশন, কিছু হলে কেন্দ্রীয় বাহিনী, স্বাস্থ্যে কেন্দ্র। তো তাহলে আপনারাই বা আছেন কেন? আপনাদের দলই বা আছে কেন? আর বাংলার মানুষের উপর আপনাদের যে ভরসা নেই সেটা বারবার বোঝা যায়। ডেঙ্গি পুরসভা প্রশাসন দেখছে বারবার। দেখুন, আপনি গতকাল রোববার ছিল, সর্বত্র ক্যাম্পেইন হয়েছে যে পুলিশ প্রশাসন পুরসভা যেমন দেখছে, মানুষের কাছেও আবেদন চলছে সমানে, কোথাও জলটা বসতে দেবেন না, কোথাও জলটা জমতে দেবেন না, কোথাও জলটা জমতে দেবেন না, কোথাও কিছু হলেই পুরসভাকে জানান। যেটা দৃশ্যত পুরসভা দেখতে পাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। যদি কোথাও কারোর বাড়ির মধ্যে বারান্দায় ছাদে জল জমা থাকে, এটা তো পুরসভার পক্ষে বাড়ি বাড়ি ঘোরা সম্ভব না, তা সত্ত্বেও ঘোরা হচ্ছে। ফলে সবাই মিলে একটা সুন্দর চেষ্টা হচ্ছে। তার মধ্যে যদি এটাতেও যদি রাজনীতি দেখতে যান, আবার এখানেও কেন্দ্র হয়, তাহলে তো আবার কেন্দ্রের রিপোর্টে গিয়ে দেখতে হবে যে বিজেপির রাজ্যগুলো কিভাবে স্বাস্থ্যে বিপর্যস্ত হয়ে আছে আর পশ্চিমবঙ্গ কিভাবে স্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে 1 নম্বরে হয়ে আছে। বলছি, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সিবিআই কে বলছেন যে ফাইল আসলো তিনি সই করছেন, সবই দপ্তর জানে, আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। কি বলবেন? না, এটা যেহেতু একেবারে তদন্তের বিষয় এবং ওই জায়গাটা আমরা কোনো বক্তব্যই করছি না, কারণ এটা আমরা গোটাটাই দেখছি সূত্র বলে বা মিডিয়া থেকে আমরা যা জানতে পারছি, কিন্তু আমরা এই বিষয়টা কোনো মন্তব্য করছি না। আমরা দেখছি এই ধরনের খবর হচ্ছে, দেখছি, কারণ অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। আর জানলেও ও বিষয়টাই দলের এক্ষুনি বলার কোনো বক্তব্য নেই। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে যা বক্তব্য, মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ নিয়েছেন, দল সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে, বাকিটা তদন্ত। মদন মিত্র একটা বিস্ফোরক কথা বলেছেন, আপনারা বলছেন যে ব্যক্তি আক্রমণের নাম বলে। এক্ষুনি মদন মিত্র বলেছেন
শুভেন্দুর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে এবং শুভেন্দু পুরুষ নেতা, ওকে মেয়ে হিসেবে আক্রমণ করবো না ছেলে হিসেবে আক্রমণ করবো জানি না। আমরা স্বাভাবিক 2020 সালের ডিসেম্বর মাস থেকে এই যে পার্টিকুলারলি একজন দুজনকে কেন্দ্র করে খুব কুৎসিত ব্যক্তি আক্রমণের কালচারটা বিজেপির দলবদল শুরু করেছে, তো সেটাই তো ক্রমশ যাচ্ছে এবং তারা ক্রমশ নিচের দিকে নামছে। আমরা সেই জায়গায় একটা দায়িত্বশীল দল হিসেবে সেটাকে কোথাও একটা থামাবার কথা বলেছি। ফলে নিশ্চিত সব পক্ষই যদি সাড়া দেয় তাহলে সুস্থ পরিবেশটা থাকবে। একটা প্রশ্ন আপনি করছেন কাউকে, যদি সেখানে বিশেষণ ব্যবহার হয়ে যায়, আপনি কাউকে প্রতিক্রিয়া দিতে গিয়ে যদি বা বক্তৃতা করার সময় যদি আপনি শুধুই বিশেষণ দিয়ে করেন, তার তো একটা নেতিবাচক আসবে। শেষে যদি বাবা মা তুলে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসে, তৃণমূল কংগ্রেসের নয়নের মণি, সেখানে মদন দ্বারা কত ছোট থেকে ওকে তো জন্ম থেকে দেখছে, সেখানে তার পিতৃ পরিচয়, অভিষেকের বাবা হয়তো মদনদার বন্ধু, সেখানে করলে তার স্বাভাবিক একটা রিয়াকশন বেরিয়ে যায়। আমরা তো সেই রিয়াকশনটাই থামাবার চেষ্টা করছি, যে এই ধরনের আক্রমণ হবে, এই ধরনের রিয়াকশন বেরিয়ে যায়, তবে এই ধরনের জিনিসটা যাতে রাজনীতিতে না। শুভেন্দু অধিকারীর মিছিলের বিষয়ে স্বরাষ্ট্র সচিব একটি রিপোর্ট জমা দিয়েছেন আজকে এবং সেখানে বলা হয়েছে যারা অভিযুক্ত তারাই বাঁচতে মামলা করেছে, মানে রাজ্যের সবাই ছিল এবং বেশ কিছু ভিডিও। খুব স্বাভাবিক, তার কারণ হচ্ছে যে এটা কি নবান্ন অভিযানের বিষয়টা? হ্যাঁ, নবান্ন অভিযানে তো দেখাই গিয়েছে বিজেপি হামলা করেছে। আবার বিজেপি যদি মামলা করে তো রাজ্য তো সেটা বলবে যে ফুটেজ তো, আমরা তো মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে ওই সময়ের মুহূর্তগুলো, ইট মারা, পাথর মারা, রড মারা, পুলিশকে হত্যার চেষ্টা করা, এগুলো তো আর আমি কি বলছি বা তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে ব্যাপার নয়। মানুষ তো দেখতে পাচ্ছেন ছবি, স্টিল ছবি, ভিডিও ছবি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই দেখেছেন। তো যারা মেরেছে, যারা আক্রমণ করেছে, তারাই আবার মামলা করতে যাচ্ছে, তো এই বিষয়টা সামনে চলে আসছে। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার নিন্দা প্রস্তাবে আজকে বিতর্কে অংশগ্রহণ করবেন, সেখানে অগ্নিমিত্র কম থাকবে, বিষ্ণু প্রকাশ। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কারণ বিধানসভা বিরোধিতা করবে না, বিধানসভাটা তো বিতর্ক বা আলোচনার জায়গায়, তো সুতরাং সেখানে সরকার পক্ষ একটি প্রস্তাব আনছে এবং সেটি কেন্দ্রীয় সরকারের গায়ে লাগছে, ফলে তাদের দল সেটা বিরোধিতা করবে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অতি সক্রিয়তা, এটা তো খুব একটা, সারা বাংলার মানুষ তো সেটা জানেন। বিজেপি নেতারাই বলে দিচ্ছেন কালকে অমুকের বাড়ি যাবে, পরশু অমুকের বাড়ি যাবে, সেম ভিডিও ফুটেজ, ফিরাদ হাকিম, সুব্রত মুখার্জি অ্যারেস্ট, আর শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বেঁচে যান। সেই কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাত নিয়ে তো প্রশ্ন আসবে, তো সেগুলো প্রস্তাবে আসছে। ওদের যদি মনে হয় বিরোধিতা করার ওদের গায়ে লাগছে তো করবে। বোলপুর নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ মলয়কে তিনি একটা জমি লিজে নিয়েছেন। আমি চিনি না, আমি বলতে পারবো। ওর যদি সেখানে অন্যায় থাকে তাহলে সেটা অন্যায়। দাদা স্টোরিটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ ওইটা হচ্ছে যে বলা হয়েছিল বৃদ্ধাশ্রম বানাবে, সরকারি জমি, সেটা ট্রাস্ট হিসেবে নিয়েছিল, সেটা এখন হোটেল হয়েছে, সেখানে মদ্যপান চলছে। এইভাবে কি অনুব্রতর পাওয়ারকে কাজে লাগিয়ে এখনো মলয় কিছু এদের মতো মানুষরা কি এখনো সেখানে? আমি একেবারে বলতে পারবো না। যদি এটা হয়ে থাকে এবং তার যদি সব তথ্য প্রামাণ্য নথি থাকে, এজেন্সি তো তদন্ত করছে, তাহলে সেগুলো বন্ধ হবে। ওগুলা কোথা থেকে কি শুনে আমি ঠিককে আমি সবসময় বলছি ঠিকটা ঠিক, অন্যায় হয়ে থাকলে ভুল। তো এখন যেখানে সিবিআই, ইডি এরা তদন্ত করছেন, তো যদি এই ধরনের কিছু থাকে তাহলে ব্যবস্থা নেবেন। কি বলবো? ওই সাইকোলজিনের কোনো অপকীর্তিকে তৃণমূলের দরকার পড়ে কি ব্যবহার করে? সাইকোলজিনের মা এবং ভাইকে দিল্লিতে কিন্তু এখন তদন্তের বিষয়, আমি এই বিষয়টা সবে শুনেছি, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। শুভেন্দু, খড়দায় গত 12 সেপ্টেম্বর একটি ঘটনা ঘটে, দুজন তরুণ শিল্পী তারা ভিডিও আপলোড করে, তাদেরকে মাস্ক পরে তাদেরকে কুৎসিত মন্তব্য করা হয়, মারধর করা হয় এবং সেই ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। তারা একটি 24 ঘন্টায় খবরটা দেখানোর পরেই তারপরে তারা নড়েচড়ে বসেন, তরুণীদেরকে ফোন করে, অথচ তার আগে কোনো ব্যবস্থা নেই। 12 সেপ্টেম্বরের ঘটনা এবং গতকাল ব্যাগ দেখানোর পরে আজকে পুলিশ ফোন করেছে পুলিশের। আর একটা রিলেটেড, দক্ষিণেশ্বরে গতকাল একটা ঘটনা ঘটেছে, বাড়ি ফিরছিল কাছ থেকে এক মহিলা, তাকে স্কুটি থেকে নামিয়ে সিনেমারি করা হয়েছে।
এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এই ঘটনা তো ভালো ঘটনা নয়। আর সবটাই যে পুলিশ প্রশাসনের উপর স্তরে সবার নজরে থাকতে পারে বা সবসময় প্রতিটি ঘটনা প্রতিটি পায় সেটাও নয়। সেখানে সংবাদ মাধ্যমেরও একটা সত্যিই ভালো ভূমিকা থাকে। যদি কোনো উপেক্ষিত সমস্যা সামনে চলে আসে, সংবেদনশীল প্রশাসন পুলিশ রিয়াক্ট করবে। মানে এটা আমরা আরো ডিটেল খবর নেবো। যদি কোনো ভুল থেকে থাকে, অন্যায় কাজ হয়ে থাকে বা রিয়াক্ট করতে দেরিও হয়ে থাকে, নিশ্চিতভাবে প্রশাসন করবে। বিশেষত বাবুইয়াদের ঘটনার পর যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত আমি বলছি রাজ্য এটা নিশ্চিতভাবে আমরা খোঁজ নেবো, কারণ এটা পুলিশের কি ভার্সন সেটা তো আমাদের একটা খোঁজ নিয়ে নিতে হবে। তো কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চিতভাবে আমরা খোঁজ নেবো। দাদা টিটাগড়ের স্কুলে যে বোমাবাজি হলো গত ২০ তারিখে, সেখানে ধরা পড়েছে ৪টি ছেলে। তাদের সর্বোচ্চ বয়স ২০ বছর আর সবার 18 বছরের ছেলেরা নিজেদের মধ্যে গন্ডগোল করতে গিয়ে হাতে বোম নিয়ে যাচ্ছে। আপনি যদি ওই এলাকার মানে ঘটনাবলীর ইতিহাস দেখেন, পর্যালোচনা করেন, আপনি তাহলে এই বয়সজনিত কারণে অন্তত বিস্মিত হবেন। এটা অনেক কমিয়ে আনা গেছে। তা সত্ত্বেও যে ২-৪টি ঘটনা ঘটছে তা সেও যাতে না ঘটে সেগুলোর এখন চেষ্টা চলছে। এটা নিয়ে দিলীপ ঘোষ বলেছে পড়াশোনা হয় না, চাকরি বাকরি নেই, তার জন্য ছেলেরা এই ক্রাইম করতে নেই। তাহলে ত্রিপুরা থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে যেগুলো হচ্ছে সেগুলো কি হচ্ছে, দিল্লিতে কি হচ্ছে? দিলীপ ঘোষকে একটু বলে দিন যে কেন্দ্রের রিপোর্ট বলছে গুন্ডামিতে দেশে ১ নম্বর শিরোপা হচ্ছে ত্রিপুরা, ওটা বিজেপি ডবল ইঞ্জিন সরকার। দিলীপ ঘোষকে বলে দিন 2021 সালের রেকর্ডে কেন্দ্রের রিপোর্টে কলকাতা শহরে ধর্ষণের ঘটনা 11টি। তাতেই আমরা লজ্জিত, একটাও হওয়া উচিত নয়। সেই লক্ষ্যে কাজ করবে। আর দিল্লিতে 1126, 11 আর 1126। দিলীপ ঘোষকে বলুন কেন্দ্রের রিপোর্টগুলো পড়ে তারপর যেন কথা বলতে আসে। বলছি আইসিসি এর দিনব্যাপী বিজেপি সাংগঠনিক সভা হচ্ছে, তাতে সংগঠন মজবুত করার সিদ্ধান্তের পাশাপাশি পঞ্চায়েত বলে যাতে কেন্দ্রীয় বাহিনী আনা যায় তার এখন এদের যদি গোটাটাই হয় মানে দিল্লির উপর নির্ভরশীল কেন্দ্রীয় বাহিনী। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী তো 2021 সালের বিধানসভা ভোটেও ছিল, কেন্দ্রের নির্বাচন কমিশন ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, করোনার মধ্যেও জোর করে 8 দফায় ভোট ছিল, তারপরেও হেরেছে। আসানসোল থেকে লোকসভা উপনির্বাচন, তারপরে আরো কিছু বিধানসভা উপনির্বাচন, কেন্দ্রের বাহিনী হেরেছে। মানুষের সঙ্গে নেই কেন্দ্রীয় বাহিনী কেউ। এটা তো বিজেপির মানে নেতাদের ব্যর্থতা ঢাকার নাটক। তাদের কর্মীদেরও তারা এইসব বলে ভুল বুঝিয়ে রেখে দেয়। তারা ব্যর্থ, তাদের গ্রহণযোগ্যতা নেই, তারা মানুষের কাজ করে না। আর কেন্দ্রের এই পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, ওষুধ, সার, এগুলোর যে দাম বেড়ে যাচ্ছে, পিএফ এর সুদ কমে যাচ্ছে, এর উপর মানুষের যে ক্ষোভ, ক্রোধ, তো সেইগুলোর বই প্রকাশে বিজেপি হারছে। তো তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তো একেবারে দেউলিয়া রাজনীতি। লাস্ট হচ্ছে অমিত মালবিয়া কিছুক্ষণ আগে টুইট করেছেন যে মুখ্যমন্ত্রী কি বিচার ব্যবস্থার বিরুদ্ধে বিল আনবেন, যেহেতু ইডি সিবিআই বিচার ব্যবস্থা আর ইডি সিবিআই নিশ্চয়ই এক নয়। এখন যদি অমিত মালব্যর মনে হয় যে বিচার ব্যবস্থাটাও ইডি বা সিবিআই মতো কেন্দ্রের দপ্তরে আনছেন তা রয়েছে, সেটা ওনার ভুল ধারণা। অমিত মালব্য কি মনে করছেন যে বিচার ব্যবস্থাটা ইডি, সিবিআই আর জুডিশিয়ারি তিনটেই কেন্দ্রে? এটা কি মনে করছেন? অমিত মালব্যর টুইটের তো মানে এটাও হতে পারে যে ওনাদের ভাবা অভ্যাস হয়ে যাচ্ছে যা আছে সব ওনাদের, ইডি আর সিবিআই কেন্দ্রে, বিচার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা বিচার ব্যবস্থার আস্থাশীল। তো এখন কেন্দ্রের তা সত্ত্বেও খেয়াল রাখবেন, বিচার ব্যবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টেরও নামকরা বিচারপতিরা তাদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন, দেশ জোড়া বিতর্ক কিন্তু আমরা দেখেছি অতীতে। কিন্তু এখনো সমাজে শেষ কথা হচ্ছে বিচার হোক, রায় বিচার। কিন্তু অমিত মালব্য যদি মনে করে থাকেন যে ইডি, সিবিআই, বিচার, এই তিনটেই, উনি বোধহয় ভাবছেন কেন্দ্রের আইন দপ্তরের অধীন হচ্ছে বিচার ব্যবস্থা বা বিচারকরা। ওনার এটা ভুল ধারণা। উনি ভাবা অভ্যাস হয়ে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতা অপপ্রয়োগ করতে করতে জমিদারি ভেবে ফেলছেন, বিচার ব্যবস্থাটাকেও তারা জমিদারি ভাবছে। উনি বলছেন যে তদন্তটা তো হচ্ছে বিচারপতির নির্দেশ না, ওর তদন্ত যাই হোক, নির্দেশ হলেও নারদও তো নির্দেশে হয়েছে, তাহলে সিবিআই শুভেন্দুকে ধরছে না কেন? নারদ তদন্তটাও তো হাইকোর্টের নির্দেশে হয়েছে, তাহলে ববি হাকিম আর সুব্রত মুখার্জি অ্যারেস্ট হলে শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে বেঁচে যায় কি করে? মানে সেই জায়গায় দাঁড়িয়ে সারদা
শুভেন্দু অধিকারী বাইরে আছে কি করে? তো ফলে এজেন্সির অর্ডারে হতে পারে কোর্টে, কিন্তু এজেন্সির পরিচালনাটা কেন্দ্রীয় সরকারের হাতে। আচ্ছা, বিজেপি পুজো করছে না, এরকম কিছু আসেনি এখন? না না, ওই ওখানে কোথাও না না, ওই যে হল ভাড়া করে কোনো পুজো টুজো করে না। ইসিসিতে কিন্তু অমিত শাহকে আনার জন্য প্রস্তাব আজ মিটিংয়ে নিয়ে এসেছেন, ঝাড়খণ্ডের মেয়র আসছেন, কাউন্সিলর আসছেন, বিভিন্ন রাজনৈতিক বিজেপির কেন্দ্রীয় নেতারা আসছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দারুণ ভাবে দেখছি। পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্র এবং পর্যটনের যে একটা সুন্দর কেন্দ্র, তাহলে আমাদের এখানে সাইবেরিয়ান পাখি চিড়িয়াখানায় আসে, আবার চলে যায়, সাঁতরাগাছি ঝিলে আসে, চলে যায়। সিদ্ধার্থনাথ সিং বলে একজন এসেছিলেন, চলে গেছেন। কৈলাস বিজয়বর্গীয় বলে একজন এসেছিলেন, চলে গেছেন। অরবিন্দ মেনন বলে একজন এসেছিলেন, চলে গেছেন। তো এরকম ওদের এরকম মরশুমি পরিযায়ী পাখিরা আসে যায়, আসে যায়। পশ্চিমবঙ্গ একটা পর্যটনের ডেস্টিনেশন, এরা রাজনৈতিক পর্যটক আসবে। ओके दादा हिंदी में सवाल था दादा, इसी को हिंदी में बोल दीजिए। अभिषेक बनर्जी